নির্বাচনকে সামনে রেখে কারা কিভাবে রাজনীতির নামে জনগণকে ধোঁকা দিচ্ছে, ধোঁকার রাজনীতি থেকে কবে মুক্তি পাবে জনগণ, এসব নিয়ে আলোচনায় আজ স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আছেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এবং আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, জামায়াতের একজন হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিকে মনোনয়ন, এটি আসলে ভীষণ আলোচিত একটি বিষয়। কেন জামায়াত ইসলামী এই একজন হিন্দু ধর্মাবলম্বীকেই মনোনয়ন দিয়েছে, সেটি নিয়ে আসলে আপনারা নতুন কোনো স্ট্র্যাটেজি করেছেন কিনা? আবার আপনাদের বিরুদ্ধে আজকে তারেক রহমান যেটি বলেছে জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে, যে কোনো গোষ্ঠীকে বলতে শোনা যায় ক্ষমতা বিভিন্ন সময় বিভিন্ন দলকে দেখা গেছে, এবার অমুককে দেখুন। সেই সাথে আবার আপনারা বেহেস্তের টিকিটও কাটা হবে, জান্নাতের টিকিট কাটা হবে, এরকম কথাও আপনাদের নেতাকর্মীদেরকে বলতে শোনা গেছে। মির্জা ফখরুল জানতে চেয়েছেন কোথায় আছে তারা, একটু বলুক কোথায় আছে আপনাদের সেই টিকিট আসলে। আচ্ছা, ধন্যবাদ। প্রশ্ন তো একসাথে অনেকগুলো করে ফেলছেন, তো সময় দিতে হবে। কিন্তু না, টিকিটটা আসলে কোথায় আছে, যেহেতু আপনারা ধর্মের কথা বলছেন, আপনি শুরু থেকে আসেন। সেখানে আবার আপনারা একজন হিন্দু ধর্মাবলম্বী কথা হচ্ছে প্রশ্ন একটা উত্তর হওয়ার পরে আরেকটা বলবেন, একসাথে চার পাঁচটা বলবেন না। একটাই প্রশ্ন যেটা বলা শুরু করব তারপরে বলবেন, না হলে উত্তর দিব না। করেছি আপনাকে আমি, আপনাদের যে শুরুতেই যদি অবস্থা এই জায়গাটা একটু ক্লিয়ার করেন, একটার সাথে একটা রিপিট করেন, তাহলে আমি কোনো উত্তর দিব না। আচ্ছা, আপনি বলুন কিভাবে সেই বেহেশতের টিকিটটা আসলে কোথা থেকে পাওয়া যাবে। তিন চারটা প্রশ্ন করেন, এটা কেমন কথা? এক নাম্বার কথা হচ্ছে, আপনি যেটা বলেছেন যে বাংলাদেশে মানুষ যে বিভিন্ন দলকে দেখেছে না, এ পর্যন্ত বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সব দলকে দেখেছে। স্বাধীনতা এই বাংলাদেশের এই 54 বছরে জামাত ইসলামীকে দেখা যায় নাই রাষ্ট্রীয় ক্ষমতায় পূর্ণাঙ্গভাবে। হ্যাঁ, আংশিকভাবে আমরা 4 দলীয় জোটে আমাদের 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন, এবং সেই মন্ত্রণালয়গুলোতে দায়িত্ব পালনকালে আজও পর্যন্ত বাংলাদেশে কোনো একটি সংস্থা, কোনো একটি মিডিয়া বলতে পারে নাই তারা দুর্নীতি করেছে, অন্যায় করেছে। কাজেই রাষ্ট্র পরিচালনায় জামাত ইসলামের নেতারা পরীক্ষিত। কাজেই জামাতকে যদি একবার সুযোগ দেওয়া যায়, তাহলে জামাত দুর্নীতি, চাঁদাবাজ, দখলবাজ এবং নৈরাজ্য, মাদকমুক্ত একটা বাংলাদেশ উপহার দিতে সক্ষম হবে। এই জন্যই আমিরে জামাত বলেছেন যে অনেক দলকে দেখলাম, এবং আমাদের বাংলাদেশের যে উন্নতি এবং অগ্রগতির জন্য যে পরিমাণ আমাদের নেতৃত্বের প্রয়োজন ছিল, যে পরিমাণ দুর্নীতি কমিয়ে বা দুর্নীতিমুক্ত হয়ে আমরা বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারতাম, আমাদের পরে এসে মালয়েশিয়া, সিঙ্গাপুর তারা অনেক দূর এগিয়ে যেতে পেরেছে, আমরা পারি নাই। সেই জায়গা থেকে কিন্তু আমিরে জামাত এটা বলেছেন। এরপরে আপনার প্রশ্ন ছিল 71 নিয়ে তারেক জিয়ার একটা বক্তব্য। দেখেন, 71-এর পরেই তো বিএনপির জন্ম হয়েছে, এবং জন্ম হওয়ার পরে বিএনপির ভিতরে কিন্তু এরকম 71-এ পাকিস্তানপন্থী বহু নেতা এবং রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এরকম লোকদের জনসমাগম ছিল, এবং 71-এর যাদেরকে মানে 71 নিয়ে দোষারোপ করা হয়, তাদেরকে উপরে ভিত্তি করেই কিন্তু এই রাজনৈতিক দলটা কিন্তু বাংলাদেশে কি হয়েছে, শক্তিশালী হয়েছে এবং জনগণের আস্থাভাজন হয়েছে এবং দীর্ঘদিন এই বাংলাদেশকে শাসন করেছে। এই জায়গা থেকে বাংলাদেশ জামাত ইসলামীর কোনো নেতা বা কর্মী যারা 71-এর পরে এসে যাদেরকে দালাল আইনে অভিযুক্ত করা হয়েছে, তাদের ভিতরে তাদের কোনো নাম ছিল না। 71-এ বাংলাদেশ জামাত ইসলামের একটা অবস্থান ছিল, সেই অবস্থান শুধু জামাত ইসলামের না, নিজাম ইসলাম সহ অনেক পার্টিরই ছিল। কাজেই সেটা একটা ভিন্ন বিষয়, কিন্তু আমরা অপরাধ করি না, এটা আপনাকে মনে রাখতে হবে। আজকে আমাদের নেতা তারেক রহমান যেটা বলেছেন, সেখানে উনি বলতে যে সেখানে একবারে মানে খুন, নারী ধর্ষণ এগুলোর কথা বলেছেন। তো এগুলোর সাথে দূরতম কোনো সম্পর্ক জামাত ইসলামীর নেই। বাংলাদেশের সর্বোচ্চ আদালত এটা প্রমাণ করেছে। এরপরে আপনি যদি বলতে হয় আরেকজনকে যদি আপনি ঢিল মারেন, তাহলে তো ঢিল নিজের গায়ে আসবে। দুর্নীতির জন্য যদি বাংলাদেশের হাতে গোনা কয়েকটা মানুষ এবং গোষ্ঠীকে কি করা হয়, অভিযুক্ত করা হয়, সে জায়গায় জনগণই বিচার করবে যে কাদের নিয়ে দুর্নীতির বড় কি ছিল, রিপোর্ট ছিল, বাংলাদেশ কতবার চ্যাম্পিয়ন হয়েছে, তারপরে বিভিন্ন ভবনে কিভাবে দুর্নীতি হয়েছে, কিসের ব্যবসা হয়েছে। আমরা বাংলাদেশে এই অপরাজনীতি করতে চাই না, আমরা এগুলো বলে মানুষের কাছে দেশকে ছোট করতে চাই না, আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।
জি, কিন্তু আপনাকে আমি আসলে যে প্রশ্নটি করেছিলাম, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি প্রশ্ন করেছেন, জামায়াতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে, কোথায় আছে সেটি আপনারা বলবেন। এটা বাংলাদেশ জামাত ইসলামী, আমি খুব ক্লিয়ারলি বলছি, 1 ইয়ার বাংলাদেশ জামাত ইসলামী কোথাও কাউকে জান্নাতের টিকিট দেয় না। আমি আরও একটা শোতে বলেছি, জামাতের আমিরও বলতে পারেন না যে আমি কনফার্ম জান্নাতের টিকিট পেয়ে গেছি, আমি বলতে পারি না। কাজে আমরা এটা বলি না। জামাতের নামে যারা এটা বলে তারা মূলত এটা জামাতকে অপব্যাখ্যা করে। জামাত এরকম কোনো কথা বলে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় 10 জনকে জান্নাতি বলে গিয়েছেন। এর বাইরে কাউকে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার ইখতিয়ার পৃথিবীর কারণ নাই। নাজমুল হক প্রধান, ধর্ম নিয়ে এক ধরনের রাজনীতি শুরু হয়েছে এবং সেটি নিয়ে যথেষ্ট আলোচনা সমালোচনা চলছে এই মুহূর্তে। জামায়াতে ইসলামী আসলে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে বেশ আলোচিত একটি রাজনৈতিক দল। তারা আসলে যেভাবে ধর্মভিত্তিক রাজনীতি করছে সেটি নিয়েও এই মুহূর্তে অনেক আলোচনা আছে এবং তারা একজন হিন্দু ধর্মাবলম্বীকে তাকে মনোনয়ন দিয়েছে। সেটি নিয়ে আসলে নতুন করে কোনো রাজনৈতিক সমীকরণ করার চেষ্টা করা হচ্ছে কিনা সেই আলোচনা যেমন আছে, তেমনি আমাদেরকে ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান বললেন জামায়াতের নেতারা পরীক্ষিত, তাদের বিরুদ্ধেও তো আসলে চাঁদাবাজির অভিযোগ আছে, সেগুলো কেন তারা ভুলে যাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। এটা একটু লিংক হ্যাঁ, সহ বলবো, বলেন। জি, বলবো, এভিডেন্স ছাড়া এটা অবশ্যই বলবো। অভিযোগ আছে বলে আপনি এটা না, বলতে আমি পারেন অবশ্যই না। অবশ্যই বলবো, না, না, অবশ্যই না। বলবো। জি, নাজমুল হক আপনাকে প্রধান। কিন্তু প্রমাণ দিয়ে বলতে হবে অবশ্যই কোথায়। আমি অবশ্যই আজকে সেগুলো আমার নানানভাবে পরে আপনি বলবেন। গণমাধ্যমগুলোতে প্রকাশিতও হয়েছে। তা প্রকাশিত কোন আমি গণমাধ্যমে নাজমুল কবে হক আসছে প্রধানের বলবেন? উত্তরটা নেই, নাজমুল হক প্রধান। ধন্যবাদ আপনাকে। বিষয়টা হচ্ছে যে ভাইজান একটু বোধহয় রুষ্ট হচ্ছেন বোধহয়। বিষয়টা হচ্ছে যে আমরা তো আমাদের দল, আমরা যে দলটা করি, আমাদের যাদের সঙ্গে মধ্যেই আমরা ধর্মভিত্তিক রাজনীতি আমরা চাই না। এটা আমাদের নীতির বিরুদ্ধে। এই কারণে নীতির বিরুদ্ধে, ধর্ম কোনো বিতর্কের বিষয় না, ধর্ম বিশ্বাসের বিষয়, রাজনীতি বিতর্কের বিষয়। রাজনীতির তর্ক বিতর্ক হবে, বাদ প্রতিবাদ হবে, তাই না, প্রতিরোধ হবে। পার্লামেন্টও, সংসদে সরকারি দল আছে, প্রধানমন্ত্রী আছে, বিরোধী দলও আছে, একই মর্যাদা সম্পন্ন ক্যাবিনেট মন্ত্রী সম্পন্ন বিরোধী দল আছে, বিরোধিতা করবে। ধর্মে এরকম বিরোধিতার কোনো জায়গা সুযোগ নেই। ধর্মের তর্ক বিতর্ক হয়, ক্যাজ আছে, ওটা আরও অন্য পর্যায়ে, তাই না, ওইটা আমরা না। ধর্মের বিষয়ে বিভিন্ন ধর্মবেত্তারা আছেন, মুক্তিরা আছেন, তাই আলোচনা করে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু রাজনীতি স্বাভাবিকভাবে রাজনীতির তর্ক বিতর্ক এটা কমন জিনিস। যখনই রাজনীতির তর্ক বিতর্ক কোনো আসে তখনই জামাতের বন্ধুরা বলার চেষ্টা করে এটা যে এটা ওরা তো নাস্তিক বলে। কেমনে বলে উনি বললেন যে কথাটা আজকে বলতে আমি এখানটায় খুব খুব অথরিটি নিয়ে বলতেছি। আমার নিজের মা উনি 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 মারা গেছেন আজ থেকে 3 বছর আগে। তো আমি 96 বছর দেশের বাইরে ছিলাম, এসে জিজ্ঞেস করলাম জামাত আলাদা ভোট করছে। বাড়িতে আমাদের যে জুম্মার ইমাম আছে উনি জামাতের সাথে যুক্ত, আমি জানি। তা আমি মাকে জিজ্ঞেস, মা তুমি কোথায় ভোট দিচ্ছ? আমার মা সহজ সরল মহিলা কয়, বা ওই যে জামাতের ইমাম সাহেব আছে আমাদের, ইমাম সাহেব বলছেন নানি যদি ভোটটা জামাতে দেন বেহেস্ত পাবেন, দাঁড়িয়ে পেলে বেহেস্ত পাবেন। তা আমি খুব পুষ্ট হইলাম ইমাম সাহেবের উপর, যে ইমাম সাহেব বেহেস্ত দিয়ে দিল। আর কে কে ভোট দিচ্ছে আমাদের? আমার চাচিও দিচ্ছে, কয় দুজনে দিছি। আমি ইমাম সাহেবকে ইফতারি করার সময় বললাম, ইমাম সাহেব বলেন তো বেহেস্তের মালিককে, দুনিয়ার মালিককে? জিজ্ঞেস করতেছি। সে বুঝছে তারপরে আল্লাহ। যদি আল্লাহ হয় তাহলে আপনি আমার মাকে দাঁড়িয়ে পেলে ভোট দেওয়া হয়েছেন কেন বলেন তো? এইটা কথা বলে দেওয়া হয়েছিল। এই যে বুড়ি লোকটা আপনার ইমাম সাহেবটাকে মানে বিশ্বাস করে ভোট দেওয়া হয়েছেন কেন? উনি বলুক না বলুক, এটা হচ্ছে আমাদের কমন আলোচনা, কমন ফিচার। এবং এই ফিচারের কারণে এই জায়গায় ওই যে উনি দল বড় হলে অনেক ঘটনাই ঘটবে। হ্যাঁ, দল আপনার একটা যুক্ত নাও হইতে পারে, দলের মস্তানি হয়। এই আজকে আপনি যে বললেন চাঁদাবাজি কথা আছে, বগুড়ায় তো জামাতের লোক তো পত্রিকা আছে আজকের যে সে কার্ড দেবে, ভিজিএফ কার্ড দেবে, এই কারণে সে টাকা নিচ্ছে, আজকেই আছে পত্রিকায়। তাহলে হ্যাঁ বলবেন আপনি হয়তো যে না এটা জামাতের পলিসি না, কিন্তু বহু লোক একটা পার্টি বড় হলে তো না অনেক অকাম কুকাম করে। ফলে আপনি যে আউটরাইট রিজেক্ট করে দিচ্ছেন, রিজেক্ট করতে যায় না তো এখানটায়। আমি যেটা বলতে চাচ্ছি, আপনি বললেন যে জামাত, হ্যাঁ জামাত 71 সালে ক্ষমতা ছিল না, 71 সালে কেন্দ্রীয় জামাতের পাকিস্তান গভর্নমেন্ট, 71 গভর্নমেন্টে ছিল একজন। আবার এখানটায় পূর্ব পাকিস্তান 2 জন ছিল। মতিউর রহমান যে ইসলামী ছাত্র সংঘের প্রেসিডেন্ট ছিলেন না, উনি উনি আলবদর তৈরি করেন নাই, রাজাকার সামস তৈরি করেন নাই, ডিক্লেয়ার্ড বিষয় এগুলি। কেন অস্বীকার করছেন? আপনি স্বীকার করে বলেন যে আমরা এগুলি করছিলাম, আমাদের ভুল ছিল, নেতৃত্ব করছিলাম ওনারা, তাহলে উনি জোর করে বললেন না করেন নাই। ইতিহাস কি মিথ্যা হয়ে যায় নাকি? হ্যাঁ, ইতিহাসে শুদ্ধ হতে হয়, ইতিহাস নতুন করে জানতে হয়, এটা ঠিক। কিন্তু এই ঘটনাগুলো ছিল এখানটায় আপনার। তাহলে আপনি যে বলতেছেন, আপনি বলছেন না সীমিত আকারে ছিলাম। আপনি যেমন খুব গর্ব করে বললেন যে আমাদের ওই সময় দুর্নীতি নেই, তাহলে বলেন যে আমরা বিএনপির সঙ্গে ক্ষমতা ছিলাম। আমরা কেন বলছি আমরা ক্ষমতা ছিলাম না? এবার আমাদের দেখেন, এই যে কথাটা বলছেন এবার আমাদের দেখেন, কেন দেখবে আপনাদের? এবার আপনারা তো ক্ষমতা ছিলেন বিএনপির সময়। বিএনপির যদি ত্রুটি হয় সেই ত্রুটি আপনাদের উপর পড়ে না? বিএনপি যদি চুরি করে সেই চুরির দায় আপনাদের উপর পড়ে না? ডেফিনেটলি পড়ে।
আপনি নিজে ধোয়া তুলসী পাতা হয়ে বললেন তো না আমি তো করিনি এটা, তাহলে এইভাবে তো আর সরকার চলে না। একটা সরকারের দায়, দোষ ত্রুটির দায় যিনি সরকার থাকেন তার উপরেই পড়ে। আজকে সে কারণে আমরা আপনাদের যে কথাগুলি আপনারা বলতেছেন না, এই কথাগুলি ঠিক করে বলার অসুবিধা নেই তো আমাদের। এখানটায় জামাতকে যদি জনগণ ভোটে পছন্দ করে প্রপারলি কোনো অসুবিধা নেই, কিন্তু ধর্মটা ব্যবহার করলে, কোনো তর্ক করলেই তখন আপনারা খেপে গিয়ে আপনারা আজকে দেখেন সমস্ত জায়গায় সমস্ত লোক বলছে, কি বলছে, যারা টকশোতে আসে যে আপনারা ভিন্ন কথা বললেই আপনারা বট বাহিনীতে আক্রমণ করেন। আসলে তো আপনাদের সব জায়গায় আছে। এবং এই যে ধোঁকার রাজনীতি, সেটি আসলে দীর্ঘ 16-17 বছর আমরা দেখেছি। নিঃসন্দেহে সেখান থেকে এখন আমরা বেরিয়ে আসতে চাই। রাজনীতি আমরা এই জায়গাতে বেরিয়ে আসতেছি, এত ত্যাগ থেকে, এত শহীদের পরে তাই না, সবাই এটা আওয়ামী লীগ যা করছে বিগত সময়, এটা তো সত্য, এটা অস্বীকার করে লাভ নাই। সেই জায়গাতে বেরিয়ে আসতে হলে সবাই কিন্তু আরো ফ্রেশ জায়গা থেকে আসতে হবে। নিশ্চয়ই আওয়ামী লীগ একটা দীর্ঘ সময় মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি করেছে। আব্দুস সালাম আবার সেই মুক্তিযুদ্ধ নিয়ে, আবার সেই ধর্মভিত্তিক রাজনীতির দিকেই আসলে আমরা কোনো না কোনোভাবে ফিরে যাওয়ার চেষ্টা করছেন কিনা কিছু কিছু রাজনৈতিক দল। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান যেটি বলেছেন, বিএনপির সময়ে ভবন কেন্দ্রিক দুর্নীতি ছিল, ব্যবসার কথা সেখান থেকে শুরু হয়েছে, আপনারা নানান কিছু নিয়ে ব্যবসা করেছেন সেখানে বসে। আবার জামাতের বিরুদ্ধে বিএনপির অনেক অভিযোগ আছে। এই পাল্টাপাল্টি অভিযোগ, আবার এই ধোঁকার রাজনীতি, সবকিছু থেকে বেরিয়ে আসবো কিভাবে তাহলে? এটা তো আপনাকে ধন্যবাদ, আমার সাথে দুই আলোচক, ওনাদেরকে ধন্যবাদ জানাই, যারা দেখছেন শুনছেন তাদেরকেও ধন্যবাদ। এই বিতর্কটা এই 5ই আগস্টের পরে জামাত কেন সৃষ্টি করলো আমি এটাই বুঝতে পারি না। কারণ একসাথে ওইটা যদি হয় যে ওই ভবনের কথা বললেন, তাহলে ওইটার পার্ট তো জামাতও, কারণ জামাত তো সেই সময় আমাদের ক্ষমতার পার্টনার। এ কাজেই আর আরেকটা হলো যে আমি এই বিতর্কটাতেই যেতে চাই না, কারণ দীর্ঘ এতগুলো বছর পরে একটা গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা চেষ্টা করছি, যে গণতন্ত্রটা দীর্ঘদিন সংগ্রাম করে আমরা পাই নাই, কিন্তু এখন নিজেদের মধ্যে এখন আমরা কাদা ছোড়াছড়ি করছি। এই কাদা ছড়াছড়িটা কেন? লাভটা কার হবে? কাজে এটাতে তো আমি মনে করি যে এটাতে এই প্রশ্নে কেন আমরা যাচ্ছি। আমরা প্লেনলি যাই, আমার আদর্শটা আমি বলি, ওনার আদর্শটা উনি বলুক, পাবলিক যাকে পছন্দ করে সে তাকে ভোট দিবে। কিন্তু জামাতের আমির অভিযোগ করেছেন যে বিএনপি এখন চাঁদাবাজ এবং নৈরাজ্য করে দ্বিগুণ উদ্যমে একই কাজ চালিয়ে যাচ্ছে। এই কথাটাই তো বলতেছি আমি, যে 5ই আগস্টের পরে এই বক্তব্যটাই শুরু করছে জামাত। কি কারণে? এটা উদ্দেশ্যটা কি? বিএনপিকে খাটো করতে পারলে বা তারেক রহমান খালেদা জিয়াকে খাটো করতে পারলেই কি মানে জামাত আগায় যাবে? এটা তো আওয়ামী লীগও মনে করছিল যে বিএনপিকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে বোধহয় তারা নিষ্কণ্টক হয়ে যাবে, কিন্তু সেটা তো হয় নাই। কাজে এগুলো এটা করা মানে এটা করে যারা করে তারা বোকার স্বর্গে বাস করে। আসলে যার নিজের যতটুকু আছে ততটুকু নিয়ে আমার যাওয়া উচিত। এটা জামাত একটা সংগঠন, একটা শিবিরের মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু, এবং সেখানে করতে গিয়ে তাদের আদর্শটাকে প্রতিষ্ঠা করার জন্য তারা দীর্ঘদিন আন্ডারগ্রাউন্ড লাইফ লিড করেছে। এবং সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডাকসুতে না ঠিক রাকসু যে চাকসু, এগুলোতে আমরা দেখেছি যে সেখানে কিভাবে রক্তের হোলি খেলা হয়েছে, এবং সেই রক্তের হোলি খেলাগুলো কেন হয়েছে সেগুলো যদি আমরা এখন আলোচনা করতে যাই, এটা কি আমার আলোচনা এই রাজনীতির কি কোনো একটা প্লাস পয়েন্ট নিয়ে আসবে? তারা জামাতের আমির এটিও আশঙ্কা করছেন যে আপনারা প্রশাসনিক কু করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন। তাতে প্রশাসনিক কেন? বিএনপি চাইলে তো 5ই আগস্টেই ক্ষমতা নিতে পারতো, সবাই তো চাইছিল, তাই বিএনপিকে বলছিল তো যে আপনি বিএনপির নেতৃত্বে সবাই চাইছিল যে জাতীয় সরকার গঠন করতে, তাই না? তো বিএনপি চাইলে তো শেষ এমনি ক্ষমতা নিতে পারতো, তো কু করতে হবে কেন? আর বিএনপিকে তো এর আগে শেখ হাসিনাও অফার করছিল যে শেয়ার করেন, এবং এমনকি যে আমরা ওই 2007-08 নির্বাচনে যেটা আমরা যেতে চাই না, এই জামাত সে সময় বাধ্য করছিল বেগম খালেদা জিয়াকে নির্বাচনে যেতে। কিন্তু তারপরেও কথা হলো যে আমরা ক্ষমতার নিতে চাইলে বিএনপি আবার কু করতে হবে কেন? আর বিএনপি কখনো কুয়ের মাধ্যমে যায় না। হ্যাঁ অবশ্যই, সেই সময় আমরা তো সেই নির্বাচনে যেতে চাই নাই, যাওয়ার মতো সেই পরিবেশ ছিল না সেই সময়। একটা এই জন্যই বলি যে আজকে এই বিষয়গুলো কি এখন আলোচনা করে কোনো লাভ হচ্ছে? আমি মনে করি যে এইগুলো যদি আমরা বলি তাহলে অনেক কিছুই হবে। আজকে বাংলাদেশটাকে তারা বলতেছে যে মালয়েশিয়া সিঙ্গাপুর তো হওয়ার পথে চলছিলই,
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় আসলো, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হলো কি কারণে? আজকে যেটা বলতেছে যে হ্যাঁ, ওর মাইনাস ফর্মুলা তো বাংলাদেশে ছিল এবং আছেই। মাইনাসটা কে? মাইনাসটা চেষ্টা করা হয়েছে যে জাতীয়তাবাদী শক্তিকে মাইনাস করা, যে কারণে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, যে কারণে বেগম খালেদা জিয়াকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, যে কারণে তারেক রহমানকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, এবং এখনও ষড়যন্ত্র আছে। তো কাজে সেটা তো আছেই, সেটা তো হলো জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে না পারলে এই দেশটা দাঁড়ায় যাবে। এই দেশটা যাতে না দাঁড়াইতে পারে সেই কারণেই তো সকল রকম সেই প্রচেষ্টাকে এই মুহূর্তে জামায়াত করছে বলে আপনারা মনে করেন? না, জামায়াত না করলেও জামায়াত ইনডাইরেক্টলি তাদেরকে সেই সুযোগ করে দিচ্ছে। সুযোগ করে আজকে দেখেন ৭৫-এর পরে আজকের আওয়ামী লীগ এই অবস্থায় ফিরে আসতে পারতো না যদি জামাত আওয়ামী লীগের সাথে মিলে রাজনীতিটা না করতো। এই জামাত আওয়ামী লীগের সাথে রাজনীতি, এই বিএনপির বিরুদ্ধে এই জামাত সেই সময় মিলে কি করছে? তা আওয়ামী লীগকে শক্তিশালী করছে। তা আওয়ামী লীগকে শক্তিশালী করলে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়েছে, নতুন ফ্যাসিস্ট হয়েছে। তাতে কি হয়েছে? তাতে জামাতের কোনো লাভ হয়েছে? জামাতের তো কোনো লাভ হয়নি, বরঞ্চ তাদের নেতাদেরকে আইসা বিচারের নামে হয়তো যেভাবে বিচার হওয়া উচিত ছিল সেভাবে হয় নাই, মানে তাদেরকে ফাঁসিতে দিছে, তাই না? তো এখনো তারা যেটা মনে করতেছে যে বিএনপিকে ঠেকানোর জন্য আওয়ামী লীগের সাথে যদি বন্ধুত্ব করে কিছুটা করা যায়, তাহলে সেই পথটাও তাদের জন্য কোনোভাবে মঙ্গলজনক হবে। এই জামায়াতকে উদ্দেশ্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে বলেছেন যে একটি দলকে দেশের মানুষ ৭১-এ দেখেছে কিভাবে নিজেদের স্বার্থে লাখ লাখ মানুষকে হত্যা করেছে, এবং এখন তাহলে আবার জামায়াত কিসের স্বার্থে? রহমান যখন বলছেন যে কিভাবে নিজেদের স্বার্থে লাখ লাখ মানুষ হত্যা করেছে জামায়াত ইসলাম, সেটা ৭১-এ এই দেশের জনগণ দেখেছে, তেমন এখন আসলে তাহলে কে কার স্বার্থে? আসলে আমি আশ্চর্য হচ্ছি, ক্ষমতা এখন অনেক দূর, কিন্তু কারণ ভোট এখনো ডেট হয়নি, কিছু নেই। ক্ষমতার জন্যই কিন্তু এই লড়াইটা হচ্ছে বিএনপি জামাতের, একই পরের লোক, একইভাবে এনারা নিজেরাই আশ্চর্য, এই যে কথাগুলি করে লড়াই করছেন নিজেরাই আশ্চর্য হয়ে যাচ্ছে যে কেন করতেছে এইগুলি। বিএনপি জামাত ১৮ সালেও দেখেন আপনার এই যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হলো কেন? বিএনপি পারে না কেন ফ্যাসিস্ট হইতে? বিএনপি তো ৯০-এর আন্দোলনের বিজয়ের পরে বিএনপি যে ভোটটা করছিল একদলীয়ভাবে কেয়ারটেকার গভর্নমেন্টের বাইরে ১৫% ভোট করছিল, এবং সেই ভোটে শেখ হাসিনা আন্দোলন করে আবার ভোট করতে বাধ্য করছিল। ২০০১-এ বিএনপি ক্ষমতায় আসার পরে, জামাত ক্ষমতা আসার পরে কী করলো ওনারা? বিচারপতি বয়স বললো, আবার একই আন্দোলন হয়ে তাই না উচ্ছেদ হয়ে গেল। তাহলে শেখ হাসিনা বারবার এই ফ্যাসিস্ট হয়, বিএনপি জামাত পারলো না কেন? ঘটনাটা কি? কারণ বিএনপি জামাতের জনগণের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল না। বিএনপি ছিল কীভাবে জামাত রক্ষা করবে, কীভাবে যুদ্ধবাদী যখন কথা উঠছে। আজকে বলতে বাধ্য হচ্ছি ১৮ সালের ভোটটাও বিএনপি জামাত একসঙ্গে হয়ে করতে গেছে আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করে, যেই ভোটটা আওয়ামী লীগ সুযোগ নিয়ে রাতে ভোট করে ফেলছে, জঘন্য কাজ করছে একটা, সেটাও তো আলোচনা করে করতে গেছে বিএনপি আর জামাত মিলে। জামাতের ১৮টা সিট বিএনপির সঙ্গে ছিল, বিএনপির মার্কা নিয়ে। তা আজকে বিএনপি জামাত ঝগড়া কী জন্য হচ্ছে? ফর পাওয়ার, ফর ক্ষমতা। তাহলে এই ক্ষমতার জন্য যে ঝগড়া, এতে দেশ জাতির কল্যাণ হবে না। আপনি জানেন কিছুদিন আগেই এই যে মাহফুজ আলম সাহেব তথ্য উপদেষ্টা বলছে যে যেখানটায় আপনার বাংলাদেশে এই পট পরিবর্তনের পরে, এত ত্যাগ তিতিকার পরে, এত লোক মারা যাওয়ার পরে, শহীদ হওয়ার পরে প্রশাসনের কর্তাব্যক্তিদের মেধা যোগ্যতার ভিত্তিতে প্রমোশন হওয়া উচিত ছিল, প্রদান হওয়া উচিত ছিল। যারা আওয়ামী লীগের সময় নিগৃহীত ছিল তাদের সেভাবে যোগ্যতার ভিত্তিতে প্রদান হওয়া উচিত ছিল। না করে কী করলেন এরা? এসপি ডিসি বিসি ভাগ করে নিলেন। এনারা এখন বলছে নিরপেক্ষ নির্বাচন চাই। বিএনপি পক্ষ থেকে বলছে ইসলামী ব্যাংকের লোকরা হইতে পারে, কেন পারবে না? ইসলামী বাংলাদেশের নাগরিক না, ওরা কেন হইতে পারবে না? কেন বলছেন এই কথাগুলি? আজকে এই যে ঝগড়া, এই যে বাকবেতনটা, অনলি ফর দি ইন্টারেস্ট অফ পাওয়ার, নাথিং লেস। এই দুটার ফোর্সের পলিটিক্স সেম। জি, বিএনপি এবং জামাতের পলিটিক্সের যে পলিসি সেটি আসলে একই কিনা? আবার আপনারা যেহেতু একজন হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন, আপনাদের রাজনৈতিক স্ট্র্যাটেজিতে কোনো ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে কি সামনে? না, দেখেন, আমরা একজন হিন্দু ধর্মাবলম্বীকে মনোনয়ন দিয়েছি। আপনি যদি এবার আমাদের স্লোগানটা দেখেন, জাতীয় রাজনীতির স্লোগান, চলো একসাথে মিলে গড়ি বাংলাদেশ। তা আমরা যদি একসাথে গড়তে চাই, সকল ধর্ম বর্ণের লোকদেরকে নিয়েই গড়তে হবে, কাউকে বাদ দিয়ে গড়া যাবে না। যারা বাংলাদেশের নাগরিক তাদেরকে সাথে নিয়েই বাংলাদেশের উন্নয়ন করতে হবে। এই জায়গা থেকে আমরা আমাদেরকে যে এতদিন অপবাদ দেওয়া হয়েছে, বা আমাদেরও রিজার্ভেশন ছিল, আমরা যাচাই বাছাই করে বিভিন্ন রকম তথ্যপত্রের ভিত্তিতে এগুলো করার চেষ্টা করেছি। একজনকে আমরা দিয়েছি, যদি প্রয়োজন হয় আরও হতে পারে, এবং পরবর্তীতে আরও বেশি হতে পারে। এটা নির্ভর করবে পারফরমেন্সের উপরে। তো আমি মনে করি
যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে মদিনা রাষ্ট্র গঠন করেছিলেন, সেখানে কিন্তু ইহুদি তারপরে পৌত্তলিক যারা ছিল সবার সমর্থন নিয়েই করেছিলেন। কাজে রাষ্ট্র গঠনে কিন্তু রাষ্ট্রের ভিতরে সকলকে অ্যাকোমোডেট করতে হয়। সেই জায়গায় জামাত ইসলামী কি করেছে, অ্যাড্রেস করেছে। জি, কিন্তু আবার যাকে আপনারা মনোনয়ন দিয়েছেন তাকে নিয়েও সমালোচনা আছে। তিনি একসময় আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন, তার নানান রকমের চাঞ্চল্যকর তথ্য ছবি ফাঁস হতে দেখেছি আমরা। আবার রাজনৈতিক বিশ্লেষকরা বলার চেষ্টা করছেন যে সংখ্যালঘু রাজনীতি জামায়াতের কাছে ব্যবহারযোগ্য প্যাকেজ হয়ে উঠেছে। সেই প্যাকেজের আওতায় অন্য আর কেউ আছে কি? দেখেন, এগুলো নিয়ে মূলত এই যে পার্সোনাল বিষয়গুলো নিয়ে ব্যক্তিকে যে মানহানিকর যে বিষয়গুলো সামনে নিয়ে আসে মানুষ, এটা হচ্ছে ক্ষমতার মানে লোভের জন্য। হ্যাঁ, যদি এই ব্যক্তিটাই যদি আমার আরেকটা দলে যেত, তারা বলতো এর চেয়ে ভালো মানুষ আর নেই। কাজেই এইভাবে করে এনে, আর উনি কিন্তু বলেছেন, তিনি কিন্তু আজকে হঠাৎ করেই কিন্তু জামাত ইসলামীতে আসেননি, উনি আরও 20 বছর আগেই জামাতে যোগ দিয়েছেন। কাজেই জামাত ইসলামীতে উনি যখন আসলেন তখন তো এই কথাগুলো শোনা যায়নি। জামাত যখন মনোনয়ন দিল তখনই না তার প্রবলেম হয়ে গেল। এগুলো একবারেই মানুষকে হেয় করা এবং হিন্দুদের ভোটগুলোকে আমি মনে করি যে কোনো একটা জায়গায় পকেটবদ্ধ করার জন্য এই কথাগুলো বলা হয়। এটা যে এবার হবে না, এটারই একটা বহিঃপ্রকাশ হচ্ছে। আরেকটা কথা আমি আপনাকে বলতে চাই, জামাত ইসলামী একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল। কাজেই জামাত ইসলামী ধর্মকে সাথে নিয়েই যে রাজনীতি করবে, এর ভিতরে কোনো সন্দেহ থাকা উচিত না। আমাদের জন্মই হয়েছে এই ধর্মের ভিতর থেকে। এবং পৃথিবীতে শুধু জামাত ইসলামী না, আমাদের পাশের রাষ্ট্র যে ভারত, এখানে বিজেপি কিসের, তারা হিন্দুত্ববাদী একটি দল। তো তাদেরকে নিয়ে তো আপনারা আলোচনা করেন না যে এটা তো ধর্মভিত্তিক একটা হিন্দুত্ববাদী রাজনীতি। তারা তো শাসন করতেছে দীর্ঘদিন ধরে, শাসনটা কিভাবে করুক না করুক সেটা নিয়ে। এখানে না, আপনার শিখ ভিত্তিক দল আছে, তারপরে আমেরিকান যে রিপাবলিকরা, তাদের ভিতরে কিন্তু খ্রিস্টান ধর্মের একটা বড় ধরনের আধিপত্য আছে। কাজে এই জায়গা থেকে আপনি কিন্তু বলতে পারেন না যে মানে ধর্মভিত্তিক দল, ধর্ম নিয়ে রাজনীতি করা। ধর্ম ভিতর থেকেই রাজনীতির শিক্ষা এসেছে মানুষের কাছে। ধর্মকে বাদ দিলে যে রাজনীতি হবে সেটা হবে অপরাজনীতি, সেই রাজনীতি হবে, মানুষের মুক্তি আসবে না। কিন্তু এনসিপি নেতা নাহিদ ইসলাম আজকে বলেছেন, নির্বাচনে কেউ গায়ে জোরে কিংবা ধর্মের নামে মানুষের সঙ্গে প্রতারণা করে ভোট আদায় করতে চাইলে উভয়ই পরাজিত হবে। জামায়াত কি সেই সম্ভাবনা দেখছে? দেখেন, কে প্রতারক আর কে প্রতারক না, এটা জনগণ এখন বোঝে। কাজে জনগণের সামনে এটা স্পষ্ট, কে প্রতারক আর কে প্রতারক না, এটা জনগণই বিচার করবে। কারণ আমরা রাজনৈতিক দলগুলো জনগণের সাথেই বসবাস করি। এনসিপি নেতা আখতার হোসেন বলেছেন, বিএনপি জামায়াত এখন অস্ত্রের রাজনীতির মহড়ায়। অস্ত্রের কিরকম রাজনীতি হচ্ছে বা আসলে কি ধরনের ঘটনাগুলোর ভিত্তিতে তিনি এই কথা বলেছেন, সেটি হয়তো আমি এই মুহূর্তে নতুন করে আলোচনায় আনতে চাই না, কিন্তু এই রাজনীতি থেকে বেরিয়ে আসার কোনো উপায় আপনারা সামনে দেখছেন? কখন যে কি বলে, কোথায় অস্ত্রের রাজনীতি আর কোথায় বিএনপি, কি এখানে কোথায় অস্ত্রের রাজনীতিটা তারা দেখলো? এখন কথাটা হলো যে একটা বলতে হবে, বইলা দিলাম আর কি, লাগুক বা না লাগুক সেটা হলো অন্য কথা। এখন আমি যে কথাটা প্রথমেই বলছি যে দেখেন, এখন ইলেকশন কাছে, পাল্টাপাল্টি হবে, কিন্তু পাল্টাপাল্টি বলতে যে এমন কোনো কথা বলা উচিত না যেটা টোটাল পরিবেশটাকে নষ্ট করে ফেলে, জাতীয় ঐক্য বিনষ্ট হয়। পরিবেশটা যেটাই জাতীয় ঐক্যটা, কারণ আমরা বারবার বলছি এবং আমাদের নেতা তারেক রহমান কিন্তু একদম ভেরি বিগিনিং বলছে যে আমরা দেশটা এমন একটা পর্যায়ে চলে গেছে, এই দেশটাকে রিবিল্ড করতে হলে জাতীয় ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই। এই জন্য এককভাবে যদি বিএনপি জয়লাভ করে, তারপরেও সকল আন্দোলনকারী রাজনৈতিক দলগুলোকে নিয়ে বিএনপি সরকার গঠন করতে চায়। এই কারণে করতে চায় যে একটা জাতীয় ঐক্যটা দরকার। তো সেই জায়গায় তো আমি বলবো, আমি সবসময় যে কথাটা বলতেছি যে জামায়াতের জন্য কিন্তু বিএনপি কম ছাড় দেয়নি বা বিএনপির কম দোষারোপ সহ্য করতে হয় না। আমি ব্যক্তিগতভাবে যদি আমি ব্যাখ্যা দিতে পারি যে বিএনপির কারণে আমি কি ছাড়টা দিছি, তো এইরকম আরো অনেক আছে। কাজে আব্দুল সালাম, আমি যদি একটু যুক্ত করি যে এই ধোকার রাজনীতি নিয়ে আমরা আলোচনা করছি, কিংবা আসলে কারা ধোকার রাজনীতি করছেন সেটি যখন জানতে চাই, তখন জামায়াত ইসলামী যখন বলে তারা আসলে সব ধর্মের মানুষকে নিয়ে কাজ করছেন, সব ধর্মের মানুষকে সাথে রেখে রাজনীতি করবেন, সেটিকে বিএনপি বিশ্বাস করতে রাজি না? এটা তো কোনোভাবে বিশ্বাসই করা যায় না। এবং লাস্টলি যে কথাটা উনি যেটা বললেন, এটাই সত্য কথা যে জামাত একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল। এবং আজকে যে যেমনটা হিন্দু ভদ্রলোককে তারা নমিনেশন দিচ্ছে, কোনো হিন্দু ভদ্রলোককে কি তারা তাদের কোনো কমিটিতে স্থান দিবে? দিবে না। তার মানে তারা আইডিওলজিক্যালি কিন্তু এটাকে বিশ্বাস করে না।
এটা হলো যে লোকজনকে এখন মানে আইওয়াশ করার জন্য তারা এটাকে দেখাচ্ছে। এটাকে দেখাচ্ছে কাজে তারা কিন্তু যখন তাদের আইডিওলজির সাথে তাদের যে ম্যানিফেস্টোর সাথে এগুলোর সাথে কিন্তু আসলে যায় না কোনোভাবেই। এই লোককে হিন্দু কোনো লোককে তারা কোনো কমিটিতে নিতে পারবে না। কোনো হিন্দু বা কোনো খ্রিস্টান কোনো লোক তার দলের কোনোদিন জেনারেল সেক্রেটারি হতে পারবে না বা ভালো কোনো পদে যেতে পারবে না। কাজে এটা যে তারা পার্ট হবে এই কৌশল লোক শুধুমাত্র আজকে নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য এটা একটা কৌশল। এই কৌশল নিতে পারে, কিন্তু যে কেউ যে রাজনীতির মধ্যে অনেক রকম কৌশল থাকবে, এবং সেই কৌশল নিয়ে যার যারটা তার ব্যাপার। কিন্তু এটা নিয়ে একেবারে মানে করা যে আমি এটা একেবারে 100% ফেয়ারলি করছি, কাজে এটা আমি বুক দাপায় বলতে পারি, এটা বলা দরকার কি? এটা তার কৌশলে যদি কেউ তার ভোট নেওয়ার জন্য অনেক রকম কৌশল মানুষ ঠিক করে না, তো এটা তার একটা কৌশল হতে পারে। তো এখন এর জন্য যেটা হয়েছে আজকে যেটা বলবো যে তারা ধর্মের ভিত্তিক একটি রাজনৈতিক দল, কিন্তু এখানে তো পরিষ্কার কথা যে তারা আখেরাতের জন্য যদি বর্তমানকে তারা বর্তমানকে করে দেয়, আখেরাতকে তারা ব্যবহার করে আর বর্তমানকে তারা যদি করে দেয়, তাহলে সেটা তো স্বাভাবিকভাবে এটা নিয়ে একটা রাজনীতি হয়ে গেল। নিশ্চয়ই। আবার এই যে রাষ্ট্রকে বিভাজন করার চেষ্টার এক ধরনের অভিযোগ আছে জামায়াতের বিরুদ্ধে, সেই সাথে জামায়াত যেমন বিএনপির বিরুদ্ধে অভিযোগ করছে চাঁদাবাজি এবং প্রশাসনিক কু করবার, সেই চাঁদাবাজির অনেক অভিযোগ আপনাদের বিরুদ্ধেও আছে। চাঁদাবাজির অভিযোগ করছেন বারবার জামায়াতের আমির বিএনপির বিপক্ষে, এবং এক ধরনের প্রশাসনিক কুয়ের আশঙ্কার কথাও তিনি বলেছেন। বিএনপিকে চাঁদাবাজ প্রমাণ করতে পারলেই জামায়াত এগিয়ে যাবে এবারে নির্বাচনের এই দৌড়ে, সে কারণেই আসলে এত অভিযোগ কিনা, যেখানে আপনাদের বিরুদ্ধেও অনেক অভিযোগ আছে। আপনি আমার কাছে প্রমাণ চেয়েছিলেন, একটু বলি কয়েকটা। চাঁদা না পেয়ে টোল ইজারাদারকে কুপিয়ে জখমের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, কুষ্টিয়ায় চাঁদা না পেয়ে হামলার অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে, নাটোরে চাঁদা না দেওয়া 10 দোকানে তালা, জামায়াত নেতা সহ গ্রেপ্তার 4, কুড়িগ্রামে জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর কাছে চাঁদার দাবির অভিযোগ। এরকম পড়তে গেলে সময় শেষ হয়ে যাবে। আপনি যেগুলো সব ভুয়া নিউজ এখানে উপস্থাপন করার গণমাধ্যমে ভুয়া নিউজ আমি বলছি, প্রকাশ করে আপনি একটা করেন, এটার প্রত্যেকটার বিরুদ্ধে জামাতের যে প্রতিবাদ আছে এবং স্থানীয় নেতৃবৃন্দের যে বক্তব্য আছে, এটা সহ আপনার কোট করলে ভালো হতো। এই যে নাটোরের ঘটনা বললেন, নিজেদের জমি জমা দখল করে নিয়ে, দোকান দখল করে নিয়ে, ভাড়া দেয় নাই, সেটা দখল মুক্ত করতে গেছে, এই জন্য আপনি বলে দিলেন যে চাঁদাবাজি। কিসের চাঁদাবাজি করে? আমার বাড়িঘর দখল করে এতদিন যে ভাড়া খেয়ে গেছে, সেটার কথা আপনারা বললেন না। আর একটা জিনিস আমি আপনাকে আমার কাছে মনে হয়েছে যে বিএনপি জামাতের ভিতরে একটা ফাটল ধরানো বা দূরত্ব তৈরি করতে পারলে কিছু মিডিয়ার খুব ভালো লাগে আর কি। এই উপস্থাপনাগত জায়গায় আমার কাছে এরকম একটু বেশি মনে হচ্ছে, এত না গেলেও হয়। আমরা ফ্যাসিবাদ বিরোধী ঐক্যবদ্ধ একটা শক্তি, এই ফ্যাসিবাদ বিরোধী ঐক্যবদ্ধ শক্তি, যেহেতু একসাথে লেখাপড়া করলে ক্লাসে কেউ ফার্স্ট হয়, সেকেন্ড হয়, এই প্রতিযোগিতা আমাদের থাকবে। কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে, অন্যায়ের প্রশ্নে, দুর্নীতির প্রশ্নে, মাদকের প্রশ্নে এবং চাঁদাবাজির প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। এবং বিএনপিকেও আমি স্যালুট জানাই। বিএনপি তো প্রায় 7,000-এর বেশি লোককে কী করেছে, এই অপরাধে নিজ দলের কর্মীদেরকে সাসপেন্ড করেছে। কাজেই কেউই তো আর এই রাজনীতি চায় না। এই রাজনীতিটা যাতে না হয় সেই জন্য রাজনীতিবিদদেরকে রিমাইন্ডার দেওয়াটা কিন্তু তাদের বিরোধিতা করা না, বরঞ্চ তাদেরকে সংশোধনের সুযোগ করে দেয়া। আপনি পজিটিভলি দেখেন। আর আমি মনে করি একটা নতুন বাংলাদেশ আমাদের শহীদদের রক্তের বিনিময়ে যেটা আসতেছে, সেই জায়গায় রাজনীতিবিদদেরকে আরও বেশি দায়িত্ব নিয়ে কথা বলতে হবে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দলীয় স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে সামনে নিয়ে আসতে হবে। এখানে ধর্ম এবং গণতন্ত্র এবং মানবতার কল্যাণ, যে মানব কল্যাণে যে রাজনীতি, সেই রাজনীতিটাকে এগিয়ে নিয়ে আসতে হবে, তাহলেই বাংলাদেশ এগিয়ে যাবে। জি, নাজমুল হক প্রধান, একটা দীর্ঘ সময় আওয়ামী লীগ 71 নিয়ে রাজনীতি করেছে এবং 71-এর চেতনা নিয়ে তারা ব্যবসা করেছে, এরকম শব্দ আমাদেরকে দীর্ঘদিন শুনতে হয়েছে। সেই সময়টা তো আমরা পার করে এসেছি। এখন এনসিপি নেতা বা অন্যান্য নেতারা বলার চেষ্টা করছেন জামায়াত কিংবা বিএনপি, জামায়াত ধর্ম নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে এবং বিএনপি হয়তো গায়ের জোরে নির্বাচনে জয়ী হয়ে এক ধরনের প্রতারণা করে আসলে একটা বিষয় খুবই সত্যি, আওয়ামী লীগের গভর্নমেন্ট যেহেতু প্রপার অপোজিশন রাজনীতি ছিল না, বিরোধী রাজনীতি ছিল না, করতে পারে নাই, সেই কারণে সে মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করে লুটপাট থেকে শুরু করে সমস্ত কিছুই করছে, এতে সন্দেহ নাই। আর এই বর্তমান সময়ে যে কথাটা এখানে এসছে ধোকার রাজনীতি, আমি বলবো এখানে বিএনপি জামাতের এই যে ক্ষমতার কামড়াকামড়ি, এই যে কথাবার্তা বলা বলি, এটা জনগণকে ধোকা দেওয়ার সামিল।
ধোকায় দিচ্ছে না জনগণকে। ওনাদের মধ্যে কোনো বিরোধ নাই আসলে ভাই, শেষে যে কনক্লুড করছেন সত্যি কোনো বিরোধ নাই। খামোখা ক্ষমতার জন্য পাবলিককে দেখাচ্ছে ওনারা যে ওনাদের মধ্যে বিরাট বিরোধ, নির্বাচনটাকে একটা জম্পেশ করার জন্য, নিজেরা লড়াই করার জন্য আর কি হাবভাব করতেছেন। আসলে কোনো বিরোধ ওনাদের মধ্যে নেই। এই যে সচিবালয়ে ভাগের ক্ষেত্রে, পদ পদবি ভাগের ক্ষেত্রে, ওসি ডিসি এসপি ভাগের ক্ষেত্রে এই কারণে গভর্নমেন্ট বাধ্য হয়েছে এইবার এসপিগুলিকে লটারি করে দিতে। তো কোন জায়গায় বিএনপি জামাতের সাথে ধরবে, এটা এই জায়গায় দাও, এটা এই জায়গায় দাও, মানে গভর্নমেন্টও খুব বিপদে আছে। এবং ইনারা এখন যেটা করতেছেন সালাম ভাই এবং এই ভাই, তাই না, এটা মিলমিশ করেই করতেছেন। ফলে বাংলাদেশের মানুষের জন্য আমি সামনে কোনো সুদিন দেখতেছি না, ক্ষমতা পরিবর্তনের ভালো কিছু দেখতেছি না। সেই একই জিনিসের পুনরাবৃত্তি। তাহলে কি এই মুহূর্তে যে বিএনপি কিংবা জামায়াত মিলমিশ করে যা করছে বললেন আপনি, সেখানে সবচেয়ে বিপদে কারা আছে? বিপদে জনগণ। আমাদের ওই যে কয় না, মরিচ শিল্পতে বাটাবাটি খায়, মরিচের জান যায়, বুঝছেন না, এইরকম অবস্থা হয়ে গেছে জনগণের ট্রাই মধ্যে। শুধু আব্দুল মান্নান, কয়েক সেকেন্ড আমি একটু বলি। এই যে ধোঁকাবাজির রাজনীতি, যেটা আসলে ধোঁকাবাজির রাজনীতি করেছে আওয়ামী লীগ। হাতে তসবি, মাথায় পট্টি, 10 টাকায় চাল খাওয়ানো, ঘরে ঘরে কি করা, চাকরি দেয়া, এই জাতীয় ধোঁকাবাজির রাজনীতি করেছে। মানুষকে ধোঁকা দিয়ে কি করেছে, নিজের ভোট নিয়েছে। এগুলো বাংলাদেশে চলে না। এই ধোঁকাবাজির রাজনীতি বাংলাদেশের মানুষ, আওয়ামী লীগের রাজনীতি এটা কেউ করে না। এই যে কথা বলছিলেন আমাদেরকে নাজমুল হক প্রধান, কার্যত বিএনপি এবং জামায়াত ইসলামী তারা আসলে মিলেমিশেই সবকিছু করছেন, এবং এই মধ্যখানে আসলে সবচেয়ে বেশি যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা হচ্ছেন সাধারণ জনগণ, এবং সমস্যায় পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মিলেমিশে করলে তো আর আজকের এই কথাগুলো আসতো না, তাহলে তো সমান সমানই থাকতো। কথাটা মিলেমিশার ব্যাপার না। যে 17টা বছর বিএনপি ভিক্টিমাইজ হয়েছে, আমরা বলি না যে জামাতও ভিক্টিমাইজ হয়নি, কিন্তু বেশিরভাগ তো মূল শক্তিটাই ছিল বিএনপি। আর আমরা যেটা বলছি যে সচিবালয়ের থেকে সব কিছু দলীয়করণ করা হয়েছে, রক্ত দেখে ব্লাড টেস্ট করে তারপরে চাকরি দেওয়া হয়েছে। তো সেই জায়গায় আমরা যেটা বলছি যে যারা ভিকটিম তাদেরকে প্রোভাইড করেন, সেখানে আপনি দল দেখা দরকার নেই, কিন্তু সেখানে তো প্রথমেই দল দেখা শুরু করলো। তো দল দেখতে গেলে স্বাভাবিক, বিএনপি মেজর পার্টি, তো বিএনপির লোকজনই তো বেশি থাকবে, এটা থাকাটা স্বাভাবিক। কিন্তু ওইখানেই তো যে তারা বিএনপি বানায় ফেললো। তো বিএনপির ব্যাপার না তো, যারা ভিক্টিমাইজ 17 বছরে যারা ভিক্টিমাইজ হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে আপনি চাকরি ফেরত দেবেন, এই কথাটা আমরা বলছি। তো সেখানে দলের প্রশ্ন আসে কেন, দলের প্রশ্ন আসে কেন? তো কাজে এটা বিএনপি কোথাও কিছু করে। আর একটা ওই যে ছাত্ররা যেটা বলছে, গায়ের জোরে ক্ষমতায় যাওয়ার তো কোনো সুযোগ নাই। এইবার তো যে কথাটা, আর বিএনপি সেটাতে যেতে চায়ও না, যে কারণে বিএনপি অলওয়েজ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা চাইছে, যেটা আমরা এখনও চাই। তো কাজে বিএনপি তো ওই ক্ষমতায় বিশ্বাসী করে না। বিএনপির পেছনে জনগণ আছে, বিএনপি জনগণের ক্ষমতায় বিশ্বাসী। কাজে আমরা তো অন্য কারো ক্ষমতায় মানে বলিয়ান হয়ে আমরা সেখানে যেতে চাই না। কিন্তু তারা আজকে তার বরঞ্চ বলা যায় যে তারা আজকে তারা এখন পর্যন্ত মানে ক্ষমতায় আছে। তারা যে বর্তমান সরকার, এই সরকারে তাদের প্রতিনিধি আছে। এখন পর্যন্ত সরকার থেকে তারা বের হয়ে আসে নাই, এবং এখন পর্যন্ত তারা বেনিফিশিয়ারি। কাজে তাদের মুখে তো এই কথাটা মানায় না, এই কথাটা তাদের মুখে মানায় না। যদি আজকে যেমনিভাবে সরকার থেকে বের হয়ে যায় একজন কনভেনর আছে, ঠিক বাকি দুইজনও যদি বের হয়ে যেত, তার কারণ এখন তো আমরা দেখছি বিভিন্ন জায়গায় বেনিফিশিয়ারি তারা কিভাবে হচ্ছে, পত্রপত্রিকায় আসছে, মিডিয়াতে আসছে। তো সেগুলো আমরা বলি যে এগুলো তো এত সহজে মিটে যাওয়ার কোনো ব্যাপার না। যতই তারা মনে করুক না কেন, সব কিছুর জন্যই 100 আবার কাঠগড়ায় দাঁড়াইতে হবে। যে এখন হয়তো আমি মুখে অনেক জোরে খুব কথা বলে ফেললাম, কিন্তু আমি যদি কোথাও দুর্নীতি করে থাকি, এবং ওই দুর্নীতিটা যদি রেকর্ডেড থাকবেই, যেমন শেখ হাসিনা এরকম মনে করছিল যে গায়ের জোরে সে সব কিছু করে যাবে, কিন্তু সে তো শেষ পর্যন্ত পালাইতে হয়েছে, কিন্তু তার দুর্নীতিগুলো তো রয়ে গেছে। এবং সেই দুর্নীতির আজকে সবচেয়ে বড় উত্তম সাক্ষী হয়েছে তার রেখে যাওয়া আইজি, তাই না? তো এইরকমভাবে এই জন্যই বলতে চাই, যারা আজকে তাদের লোকজন এখনও সরকারে আছে, তারা যে সমস্ত শুধু ক্ষমতায় থাকে দলটাকে সৃষ্টি করার জন্য বা দলটাকে নিয়ে যাওয়ার জন্য যে বেনিফিশিয়ারি তারা বেনিফিট নিচ্ছে, এই বেনিফিটের জন্য একসময় তাদেরকেও জবাব দিতে আসছে। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, ক্ষমতায় যাওয়ার জন্য বেনিফিট নিচ্ছে এরকম যখন অভিযোগ আছে, তখন আসলে আপনাদের হিন্দু ধর্মাবলম্বী যাকে আপনারা মনোনয়ন দিয়েছেন তাকে নিয়েও তো অনেক প্রশ্ন আছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করার চেষ্টা করছেন তিনি আসলে জামায়াত ইসলামের জন্য এক ধরনের ব্রিজ ফিগার, এবং এই ফিগারটি আসলে কার মধ্যে ব্রিজ তৈরি করছে সেটি এখন দেখবার বিষয়। সেটি আপনাদের অতীত ইমেজ এবং ভবিষ্যৎ ক্ষমতার দর কষাকষি জায়গার মধ্যে আছে কিনা?
হ্যাঁ, দেখেন বাংলাদেশ জামাত ইসলামীতে কিন্তু হিন্দুদের কি আছে, মানে আলাদা কমিটি আছে, জেলা ভিত্তিক আছে, থানা ভিত্তিক আছে। এটা তো নতুন না, আমাদের হিন্দু সহযোগী হওয়ার ফর্ম আছে আলাদা, হিন্দুদের জন্য আমাদের আলাদা লেটারেচার আছে। কাজেই আমরা তো কোনো কিছু, এটা নতুন বিষয় না। হ্যাঁ, নতুন বিষয় যে আমরা একজন হিন্দুকে কি দিয়েছি, এবার নমিনেশন দিয়েছি, এটা তো বাংলাদেশে একটা নতুন ইতিহাস তৈরি হলো। বরঞ্চ আমাদেরকে যারা একবারে ধর্ম অন্ধ বলতে চায় তারা এখন বলুক যে আমরা কি মানে কতটা উদার, গণতান্ত্রিক এবং ওয়েলফেয়ার পলিটিক্সের দিকে এগিয়ে এই একটা নমিনেশন দিয়ে কি আসলে সেটি বলার সম্ভাবনা না। আপনারা তৈরি একটা করতে নমিনেশন পারছেন? দেওয়ার অর্থ হচ্ছে যে এই গিটটা খুলে গেল, এই সেই জায়গা গিটটা কে ওপেন হয়ে খুলেছে? গেল। নাজমুল হক এরকম প্রধান, আপনি আরো কি তাই যারা মনে করেন? ভালো নৈতিক, যাদের ভালো ইমেজ আছে, ভালো ক্লিন ইমেজ আছে, আগামী দিনে যারা জামাতের রাজনীতিতে আসবে, এই আসার পথটা আরো তৈরি হলো। আমি মনে করি এটার মাধ্যম দিয়ে জামাত ইসলামী গোটা বাংলাদেশের সকল ধর্ম মতের